ভাই তাকে আমি মারি নাই, কিচ্ছু করিনি, সেখানে আমার অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে। তার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করলে আমার কি করতাম? মামলা তুলতে হলে দুইটা শর্ত আছে। আমি বলে কি শর্ত? যে আমার সাথে থাকতে হবে অথবা আমাকে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তার উদ্দেশ্যটা হচ্ছে ভাইরাল হওয়া। আচ্ছা, সে ভাইরাল হয়ে গেছে, ওর হাঁটুর বয়সটা আমার হয় নাই যে আমি ওকে নিয়ে খেলবো। তাকে আমি কিভাবে প্রতারণার ফাঁদে ফালাবো? আর আমার মতন একটা পিচ্ছে একটা ছেলে, সে আমাকে ফালাইছে ফাঁদে টোপ দিয়ে। ও যেভাবে সুইসাইড করতে যেত তখন আমি বুঝতেছিলাম যে ও তো পুরো সাইকো আমার প্রতি। ও বলতো কি আমি একটা ছেলের হাতও ধরি নেই আমার জীবনে, কেন ওর আপত্তি থাকবে আমি কোথায় যাব না যাব, কি করব না করব, সেখানে ওর আপত্তি কেন থাকবে? ও তো আমার বউ না। দর্শক স্বাগত জানাই মাই টিভি ধারাবাহিক আয়োজন লেটস টকে। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি কবির চৌধুরী জয়, এবং কোনো না কোনো গেস্ট এবং অতিথি আমাদের এই পর্বে থাকেনি। আজও তার ব্যতিক্রম নয়, আজও আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন প্রিন্স মামুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা সাম্প্রতিক সময়ে ঠিক কিছুদিন আগে যেমন প্রিন্স মামুনকে দেখেছিলাম যে ইনফ্লুয়েন্সার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা থেকে, সেই জায়গাটাই হয়তোবা আপনি নেই, এখন হয়তোবা একটা বিধ্বস্ত সময় পার করছেন। আসলে এটার কারণ কি বলুন তো? 10 কেজি ওয়েট লস হয়ে গেছে, এমনিতেই টেনশনে, ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, সব কিছু একদম উলটপালট হয়ে গেছে একটা মানুষের কারণে। এটা সবাই জানেন, আমার অডিয়েন্স যারা আছে। বিষয়টা কি আমি একদম প্রথম থেকে বলবো? হ্যাঁ, আমরা একটু শুরু থেকে শুনতে চাই, কারণ এই মানুষটার সাথে সাধারণ মানুষের যে প্রশ্ন যে প্রিন্স মামুন তিনি যেভাবে বলেন তার ভাষ্য মতে প্রিন্স মামুনকে একেবারে সে তুলে নিয়ে এসে আজকে মানুষের সামনে এইরকম জায়গা তৈরি করে দিয়েছে, বা তার কথা মতো আমরা শুনে যেটা বুঝতে পারি সাধারণভাবে। তো এই গল্পটা একদম শুরু থেকে জানতে চাই যে আসলে আপনার সাথে কিভাবে পরিচয় হলো তার। তাহলে একদম শুরুতে যাই, আমার ক্যারিয়ারের শুরুতে যাই। আমার একটা সংসার আছে, যেটা হচ্ছে আমার বাবা মা ভাই বোন আছে, বাকশ্রবণ প্রতিবন্ধী, ওরা আমার সিনিয়র, আমি হচ্ছে সবার ছোট আমার বাসায়। ফ্যামিলিটা চলতেছিল, আমাদের একটা কাপড়ের শপ ছিল, তারপর একটা কনফেকশনারি শপ ছিল, ওইগুলো দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা চলতেছিলাম, লাইফ স্মুথ ছিল। অ্যান্ড আমি পড়াশোনা করতাম ওই টাইমটাতে, ঘোরাফেরা করতাম, আড্ডাবাজি করতাম, আর পড়াশোনা করতাম, এতটুকু আমার কাজ ছিল। আর মাঝে মধ্যে দোকানে আব্বা আম্মু রেস্ট নেওয়ার জন্য যখন চলে যেত তখন আমি দোকানে বসতাম। তো এইভাবে ছিল নর্মাল লাইফটা আমার। এর আগে যেটা ছিল, আমার বাবা মালয়েশিয়াতে ছিল, আমার জন্মস্থান হচ্ছে মহাখালী দক্ষিণ পাড়াতে। আমার এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি, আপনাদের তো যে দুটো দোকান ছিল, একটি কাপড়ের দোকান এবং একটি কনফেকশনারি শপ ছিল, যেটা আমি যতদূর জানি, এবং এই দুটি সম্ভবত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তার আগে আপনার ফ্যামিলিতে কি করতেন আপনার বাবা? তার আগে হচ্ছে আমরা থাকতাম মহাখালী দক্ষিণ পাড়াতে। আমার আব্বু মালয়েশিয়াতে ছিলেন প্রবাসে, ওইখানে আমার আব্বু এখানে জব করতো। অ্যান্ড একটা হোঁচট খায়, হোঁচটটা হচ্ছে আমার আব্বুর একটা দেশি মানুষ যার হচ্ছে ভিসা তারপর পাসপোর্ট সব এক্সপায়ার হয়ে গেছে, ডেট নাই আর, পুলিশ যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে তাকে। তো আমার আব্বু দেশি মানুষ মনে করে, আল্লাহর দেখা একটু নরম মনের মানুষ তো আমার আব্বু, উনি কী করছে, ওনাকে আশ্রয় দিচ্ছে ওনার বাসায়, ওনার কাছে রাখছে, ওনার পিএস হিসাবে বা বন্ধু হিসাবে রাখছে। এটা মালয়েশিয়াতে রাইট। আমার আব্বু যত টাকা উপার্জন করছে 3-4 বছরে, সব টাকা নিয়ে যখন আমার আব্বু ঢাকা আসবে, বাংলাদেশে আসবে, ওই মোমেন্টটাতে আব্বু একটু বাইরে গেছে, ওই টাকা পয়সা নিয়ে আমার আব্বুর ওই যে লোকটা ছিল যাকে আশ্রয় দিয়েছিল সেই টাকা পয়সা নিয়ে সব পালায় গেছে। আচ্ছা। ইভেন তার এখন ঢাকা শহরে একটা বিল্ডিং আছে, বাড়ি আছে, তারা বাড়িওয়ালা, তাদের নিজের বিল্ডিং আছে, কিন্তু আমরা থাকি ভাড়া। এই হচ্ছে আমাদের ক্রাইসিস, আওয়ার মেইন রিজনটা হচ্ছে এইটাই, এই জায়গাটাই। তারপর আমার আব্বু আর কোনো দিকে বিজনেস করে শান্তি পাচ্ছে না, কোনো কিছু করে শান্তি পাচ্ছে না। আমার আব্বুকে নিয়েও গেছিলো ওই লোকটা যে হ্যাঁ আমি তোর টাকা ফেরত দিয়ে দিব, তুই মামলা তুলে ফেল, এটা বলে নিয়ে যেয়ে আমার আব্বুকে মেরে ফেলতে চাইছে। আচ্ছা আচ্ছা। খালি ইঞ্জেকশন নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে, বেদরক পিটাইছে, অনেক পিটাইছে। পঙ্গু হসপিটালে 1 মাসের মতো ভর্তি ছিল আমার বাবা ওই টাইমটাতে। ওকে। খুব খারাপ একটা সিচুয়েশন, ভালো মানে খুব খারাপ ধরনের একটা সিচুয়েশনের ভিতরে আপনি এবং আপনার পরিবারের সময়টা পার হচ্ছে। এই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ালেন কিভাবে আপনারা? এই জায়গা থেকে আমার আম্মু অনেক স্ট্রাগল করছে আমাদেরকে নিয়ে। আমার আম্মু হচ্ছে প্রথমে ছোট্ট করে একটা কাপড়ের দোকান দেয়, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর আস্তে আস্তে একটা থেকে 2টা দোকান হয় আমাদের। এভাবে আমাদের সংসারটা চলতেছিল। তো এই টাইমে তার মানে জীবনের করুণ বাস্তবতা দেখেই বড় হয়েছি। রাইট। অনেক কিছু দেখেছি, অনেক স্ট্রাগল করছে আমার মা, অনেক কিছু করছে যেগুলো এখন অন ক্যামেরায় বলা যাবে না, বলবো না, ব্যক্তিগত বিষয়গুলো। অনেক স্ট্রাগল করছি লাইফে, এক কথায় যতটুকু স্ট্রাগল করা যায়। ওকে। তারপর ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড ইসমাইল ছিল, ও টিকটক ইউজ করতেছে, তখন আমাকে দেখাইলো যে টিকটক করি, তখন আমি আবার ডান্স করি। আচ্ছা আচ্ছা। তারা অনেক আগে থেকে আমার ডান্স করি, ডান্সের স্কুল ছিল, আমার স্টুডেন্ট ছিল আমার, আমি ছোটবেলা থেকে দেখে দেখে ডান্স। এটা আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকায়। আচ্ছা, আপনাদের এলাকা কোনটা মানে আসলে আপনাদের? এই যে টেন্টিতে,
মডার্ন টিএনটি। ওকে ওকে ওকে, আচ্ছা। ওইখানে আমার একটা ডান্স স্টুডিও ছিল, সেখানে আমার ফ্রেন্ডসরা ছিল, ছোটোবেলা ছিল, যাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করি, তাদেরকে নিয়ে আমি জেলায় জেলায় শো করতাম, ডান্স করতাম, প্রোগ্রাম করতাম। তখন টিকটক চিনতাম না, জানতাম না টিকটক নামে কিছু আছে বা ইউটিউব কোনো কিছু করতাম না। তো ওই টাইমটাতে আমার ওই ইসমাইল বন্ধুটা দেখাইলো আমাকে টিকটক করতেছে, যে টিকটকটা এইভাবে করা যায়, এইভাবে করে ডুয়েট করতে মেয়েদের সাথে। আচ্ছা আচ্ছা, বুঝিনি তো আমিও ওরতে দেখে আমিও বললাম যে আমিও একটু করি, আমিও ডুয়েট করি। তো আমিও যখন ডুয়েট করলাম তো মানুষগুলো অ্যাকসেপ্ট করতেছিল না, ভাইরাল হচ্ছিল না, ভিউ হচ্ছিল না। কারণ আমি আরেকটা মেয়ের পাশে ডুয়েট করতেছি, এটা করতে, ছেলের পাশে ডুয়েট করতেছি, এগুলো ভালো লাগে না। ইউনিক কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, সোলোভাবে কিছু করতে হবে। তো তখন আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করি, আমার ডান্সে একদম সোলো ডান্স। হ্যাঁ, সোলো ডান্স, আমার গ্রুপ ডান্স, এবারে সব কিছু মিলে। আমার বন্ধু ছিল হৃদয়, শিমল, নয়ন, এরা আমার টিম পার্টনার ছিল। তারপর আরও অনেক ছোটো ভাইরা ছিল, বন্ধুরা ছিল, আরও অনেক মানুষ ছিল, যাদেরকে নিয়ে 15-20 জনের মতন স্টুডেন্ট ছিল, ভাই ব্রাদার ছিল, বন্ধু বান্ধব ছিল, যাদেরকে নিয়ে আমি গেট টুগেদার করতাম, ঘোরাঘুরি করতাম, প্রোগ্রাম করতাম। তো কোথায় ছিলাম যেন আমরা? ওই যে টিকটকে তখন আপনি ভিডিও আপলোড যাত্রা শুরু করলেন। এই তো ওর কাছ থেকে দেখে আমি টিকটক করা শুরু করলাম, ডান্সের ভিডিও আপলোড করলাম। ডান্সের ভিডিও আপলোড করার পর অডিয়েন্স ভালোভাবে নিল, ভিউ হলো, ভাইরাল হলো ভিডিও। তখন প্রতি ফ্রাইডেতে আমরা রমনা পার্কে যেতাম। রমনা পার্কে গেলে কী হতো, ওইখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে হতো, ওইখানে একসাথে সবাই ভিডিও করতাম, মজা করতাম, মাস্তি করতাম। তো ওইখানে দেখতাম যে লাইকি নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা সবাই ইউজ করে আমার সাথে ভিডিও করতেছে। তখনও মানুষ এসে আমার সাথে ভিডিও করে, ছবি তুলে, সেলফি নেয়, ভিডিও করে। তো তখন আমি মোবাইলের ড্যাশবোর্ডের দিকে তাকাই, দেখি এটা তো টিকটক না, এটা কোন অ্যাপস? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাপস? তার মানে তখনও লাইকির সাথে পরিচিত ছিলাম না। আচ্ছা আচ্ছা, টিকটকটাই প্রথম চিনছি। দেন ওনারা বললো যে লাইকি, বললাম ঠিক আছে দেখবো। পরে আবারও যখন অন্য সপ্তাহে গেলাম, দেখলাম সবাই লাইকিটা ইউজ করতেছে, তখন আমিও লাইকি অ্যাপস ডাউনলোড করলাম। ডাউনলোড করে যখনই আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করলাম, মানে অন্যরকম একটা রেসপন্স পাইছি, অন্যরকম লাইকি থেকে। তখন টিকটক সব ছেড়ে দিয়ে লাইকির দিকে ফোকাস দেওয়া শুরু করছি, যে ভালো রেসপন্স পাচ্ছি, এই দিকে ফোকাস দিতে হবে। কারণ ওইখানে অফিসিয়ালিভাবে যখন কাজ করবো আমি লাইকিতে, তখন লাইকি প্ল্যাটফর্ম বলে যে আপনি আমাদের কম্পিটিটর প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না, এরকম নিয়ম ছিল। সো আমি যখন লাইকির অফিসিয়াল ক্রিয়েটর হয়ে গেলাম, তখন আমি টিকটক আর ইউজ করতে পারি না, টিকটক আর ইউজ করিও নেই আমি। তো ওই টাইমটাতে লাইকিতে আমার একটা ডান্সের ভিডিও আপলোড করার সাথে সাথে পরের দিন সকালবেলা দেখি 9 লাখ ভিউ হয়ে গেছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, যে 9 লাখ ভিউ হয়ে গেছে, এটা তো অনেক বড় ভিউ। তো তখন আরও বেশি ইন্সপায়ার হই, তখন ভিডিও আপলোড করা শুরু করি। রেগুলার 15-20টা ভিডিও আপলোড করতাম, ডান্সের ভিডিও, অ্যাকশন ভিডিও, স্লো মোশন ভিডিও। আপনার ইন্ডিয়ার তামিল যে মুভিগুলো আছে, ওই মুভিগুলোর মধ্যে যে হিট ডায়লগুলো থাকে, ওই ডায়লগুলো দিয়ে স্লো মোশন হাঁটতাম, এরকম টাইপের কন্টেন্টগুলো করতাম। তো মানুষ অনেক দেখতো আমার ভিডিওগুলো। আমি হুট করে কী হলো, লিডার বোর্ডে টপ 1-এ চলে আসলাম। আমাদের লাইকিতে একটা লিডার বোর্ডের সিস্টেম ছিল, যে বাংলাদেশের সবাই 24 ঘন্টার মধ্যে কয় লাখ লাইক পাইছে তার একটা র্যাঙ্ক থাকে। তো আমি 1 নাম্বার চলে আসছি। 1 নাম্বার আসার পর আমি 1 নাম্বারের পজিশনটা আর কখনো ছাড়ি নাই, যতক্ষণ পর্যন্ত আমার আইডি ব্যান হয় নাই বা একটা ঝামেলা করি নেই, ততক্ষণ পর্যন্ত আমি 1 নাম্বারের পজিশনটা ছাড়ি নাই। তো ওই পজিশনের থেকে আমার বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার হয় লাইকিতে। এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এটা গুগলেও সব জায়গায় আছে, যে সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার অ্যাচিভ করছে প্রিন্স মামুন। সো ওই 18 সাল থেকে আমার ইউটার্ন শুরু হয় লাইফে। যখন ভিডিও ভাইরাল হইলো, তখন লাইভ করলাম। লাইভ করলে লাইভ থেকে একটা স্যালারি আসতেছে। প্রথম মাসের স্যালারি আসছে আমার 60,000 টাকা লাইকি থেকে। প্রথম মাসের স্যালারি 60,000 টাকা। ওইটা পেয়ে আমি আমার আব্বু আম্মুকে বলছি, আব্বু আম্মু তোমাদের কষ্ট করা লাগবে না, এখন আমি আমার সংসার চালাবো, তোমরা টেনশন নিও না, তোমরা অনেক বয়স হয়েছে, এখন রিটায়ার্ড, এখন রেস্ট নাও, তোমাদের কোনো কাজ করার দরকার নেই, আমি করবো সব। তো তার 1 মাসের মধ্যে আমরা শিফট করে ফেলছি, সাইদনগরে বাসা নিছি আমরা। সাইদনগরে একটা ফ্ল্যাট নিয়ে ওইখানে থাকলাম। ওইখানে 18 সালে উঠলাম। ওঠার পরে ওইখানেই আমরা বসবাস করতেছিলাম, কাজ করতেছিলাম, কন্টেন্ট করতেছিলাম, ভালো চলতেছিল সব কিছু। এর মধ্যে যার সাথে ঘটনা ঘটছে, ও হচ্ছে আমার লাইভে এসে প্রতিনিয়ত আমাকে কমেন্টস করতো, মানে এক্সট্রিম, যে কোনো লাইভে, যে কোনো ভিডিওতে ওর কমেন্টস থাকবেই। আর ওর কমেন্টসের একটা স্পেশালিটি ছিল যে ও পার্পল কালার ইমোজি, গ্রিন কালার ইমোজি, মানে লাইট কালারের কিছু ইমোজি ইউজ করতো, যেটার কারণে চোখে পড়তো কমেন্টসগুলো। তো আমি অনেক পড়তাম কমেন্টসগুলো। তো পড়তে ওর একদিন ভাবলাম যে এত বেশি কমেন্টস করে আমার এত শুভাকাঙ্ক্ষী, আমি একটু কলে নিয়ে একটু কথা বলি। কারণ ফ্যান্স, আমার যা লাইকের যত ফ্যান্স ছিল, সবাই চাইছে শুধু একটু মামুন ভাইয়ের সাথে কথা বলবে, মামুনের সাথে ভিডিও করবে, এরকমই তাদের চাহিদা। তাই ভাবছি তার এটাই চাহিদা মনে হয়। তো তাকে কলে নিলাম আমি লাইভে। কলে নেওয়ার পর সে গল্প করতে করতে, সে ক্যামেরা অন করে নাই, সে ক্যামেরা অন অফ করেই অডিও কলে কথা বলতেছে আমার লাইভে। অডিয়েন্স আছে আমার এখানে 1000, 1500, এরকম 2000 এরকম অডিয়েন্সের সামনে কথোপকথন হচ্ছে।
এর মধ্যে হচ্ছে ও বলতেছে ওর বাসায় পেটস আছে, ডগ আছে। আচ্ছা আমি একটু আপনাকে থামাই যে মূলত তার সাথে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যে মূলত তার সাথে আপনার পরিচয় এই পেটসের কারণেই, কারণ এই পেটস নিয়ে আপনাদের ওই দিন রাতে প্রথমে এখানে লাইভে কথা হয়, পরবর্তীতে ইনস্টাগ্রামে ভিডিও কলে কথা হয় সম্ভবত পেটস, এটাই তো বলতেছি আমি। হ্যাঁ, তারপরে আপনাকে একটা পেটস সে ড্রাইভারের মাধ্যমে আপনি গিফটও করে, এর ভেতর থেকে আপনাদের ভেতরে সেই সম্পর্কটা তৈরি হয়, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। আচ্ছা এই জায়গাগুলো থেকে ধরুন এই যে যখন কন্টেন্ট ক্রিয়েশন করছেন আপনারা একসাথে, তখন তো আপনারা ফেসবুকে কন্টেন্ট বানান, রাইট? তখন তো আপনি সম্ভবত লাইকিতে হয়তো আপনার জবটাও সুইচ করে ফেলেছেন, মানে ছেড়ে দিয়েছেন আপনার চাকরি আর কি। তো এর ভেতর থেকে আপনাদের সম্পর্কটা তৈরি হলো কিভাবে? ছেড়ে দিয়েছি বলতে ওর সাথে যখন পরিচয়, সেই মাসেও আমি কাজ করতেছিলাম লাইকিতে, সেই মাসেও আমার লাস্ট ইনকামটাও 60,000 ছিল। একটা মিরাক্কেল বিষয় হচ্ছে যে লাস্ট ইনকামটা আমার 60,000 ছিল, এবং ফার্স্ট ইনকাম লাইকি থেকে ফার্স্টেও 60,000, লাস্টেও 60,000, মাঝখানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম করে ছিল। প্রমোশন নিয়ে 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ এরকম নর্মালি আসতো। স্ন্যাক অ্যাপ ছিল একটা, সেই অ্যাপসে সে আমাকে পেমেন্ট করতো তখন $5,500 পার মান্থ। ওকে, তখন লাইলা কন্টেন্ট করে না। হ্যাঁ, তখন শুধু আমার শুভকাঙ্ক্ষী। আচ্ছা এখানে আমাকে একটা জিনিস বলবেন, এই যে লাইলার সাথে যখন আপনার পরিচয় হলো তখন তো তাকে কন্টেন্ট ক্রিয়েশন বা সে কোনো কন্টেন্ট বানায় না, বা মানুষও তাকে চেনে না লাইলাকে, মানে লাইলাকে নামে আমরা যাকে এখন ছিল না। আচ্ছা আর আপনার ভিতরে কন্টেন্টটার জায়গাটা শুরু হলো কিভাবে? এটা কি সে আপনাকে অ্যাপ্রোচ করেছিল যে আপনারা একসাথে কন্টেন্ট বানান, না আপনি তাকে বলেছেন যে আমরা একসাথে? চাইছে একটু ভাইরাল হইতে। মানে কি চেয়েছিল বিষয়টা যদি আমাকে একটু ওই সময়? সে যখন আমার লাইভে অনেক কমেন্টস করলো, তারপর পরে ইনস্টাগ্রামে কথা বললাম, তার পেজ দেখলাম, সে আমাকে গিফট পাঠাইলো, তার সাথে আর একটু ভালো সম্পর্ক হলো যে সে আমাকে গিফট করতেছে। যখন এটা স্বাভাবিক, একটা শুভকাঙ্ক্ষী যখন একটা মানুষকে গিফট করবে তার প্রতি তো তার একটা সফট কর্নার কাজ করবে, একটা ফ্যান হিসাবে তাকে একটু স্পেশালভাবে দেখতে হয়। তো তাকে একটু স্পেশালভাবে দেখতেছিলাম, তাকে আমি প্যাম্পার করতেছিলাম যে কীভাবে শাট আউট দেওয়া যায় লাইভের মধ্যে, ভিডিওর মধ্যে। একটা ভক্ত তো এটাই চাই যে একটা সেলিব্রিটি মানুষ তাকে শাট আউট দিবে, তাকে একটু প্রমোট করবে, এটাই চাই। তো আমি এটাই করতেছিলাম নর্মালি। তো এর মধ্যে আস্তে আস্তে ওর সাথে দেখা হয় না আমার প্রায় 3 থেকে 6 মাস। কথা হয়েছে শুধু মোবাইলে, 2-3 থেকে 6 মাস শুধু মোবাইলে কথা হয়েছে, ওর সাথে দেখা হয় না আমার। তারপর ও নিজেও বলছে, ওর কিছু প্রেস কনফারেন্স আছে, ভিডিও আছে, যেখানে ও বলছে যে আমরা 6 মাস দেখা করিনি। আসলে 3 মাস না 6 মাস কিছু একটা হবে, 3 থেকে 6 মাসের মধ্যে আমরা শুধু কথাই বলছি মোবাইলে, এর মধ্যে দেখা করিনি। তারপর আস্তে আস্তে যখন আমার গ্রামের বাড়িতে আমার বাবা মাকে শিফট করে দিই, বলছি যে গ্রামে যে বাড়ি করো, টাকা তো একটু জোগাইতে পারছি অনেকটা, কারণ স্ন্যাক অ্যাপ যখন $5,500 করে ডলার দিচ্ছিল তখন অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল আমার কাছে এটা। হ্যাঁ, সব মিলাই জিলা প্রতি মাসে 8 লাখ, 9 লাখ, 10 লাখ এরকম করে টাকা পাচ্ছি। আচ্ছা এই জায়গায় একটা প্রশ্ন সাধারণ মানুষ করে, যেটা সাধারণ মানুষের এই প্রশ্নটা আপনাদের যারা ভক্ত আছে বিশেষ করে আপনার এবং এই জায়গাটায় বলে যে আপনি শুধু অর্থ লোভের কারণে বা অর্থনৈতিকভাবে নিজে সচ্ছল, যদিও আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন, আরো অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য আপনি লাইলার সাথে অ্যাড হয়েছেন বা তাকে আপনার জীবনে? না, প্রথমত আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না ওর প্রতি যে ওর কাছে যাবো, ওর কাছ থেকে টাকা পয়সা খাবো, এটা করবো সেটা করবো। ওর কাছ থেকে এখন পর্যন্ত ওরকম লিকুইড মানি আমি নিইনি। ও গিফট করছে, একজন ফ্যান গিফট করতেই পারে, গিফট অ্যাকসেপ্ট করছে, সেটা নিয়ে আবার তর্ক করা, বিতর্ক করা, সেটা নিয়ে কথা বলা, এগুলো তো আমি মনে করি যে ছোটো লোকের কাজ ছাড়া আর ভালো কিছু না। সে গিফট করছে, তার কাছ থেকে আমি জোর করে নিই নেই, আমি চাইয়া নেই। তাকে আমি চিনি না, জানি না, সে আমার লাইভে এসে প্রতিনিয়ত কমেন্টস করতো, প্রতিনিয়ত আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো যে কীভাবে তাকে ক্যাচ করা যায়। এটা তার ফাঁদ ছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, তখন আমার এজটাও অনেক কম ছিল। আচ্ছা তার আসলে তখন আমার এজ ছিল 16, 17 বা 18 এরকম এজ ছিল, 17, 18 এজ ছিল। ওই টাইমটাতে বুঝার অতটা সক্ষমতা ছিল না আমার। আচ্ছা এটা 2000 কত সালের কথা? 21? ওর সাথে পরিচয় হয় 2021-এর শেষে, প্রায় 22-এর দিকে। আর আমি আমার ফ্যামিলি রান করতেছি 18 সাল থেকে। হ্যাঁ, 18 সাল থেকে আমার ফ্যামিলি নিয়ে আমি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। আমি যে বাড়িটা করছি সেটাও তখন যে টাকাগুলো পাইছি, যে পেমেন্টগুলো দিয়ে আমি বাড়ি করছি, তখন লাইলা কন্টেন্ট করে না। আচ্ছা আচ্ছা, তখন লাইলা কন্টেন্ট ক্রিয়েশনে নাই, তখন তার সাথে শুধু হাই হ্যালো কথাবার্তা হয়, এই পর্যন্তই। আচ্ছা আপনার কি মনে হয় যে আসলে সে তা আপনার জীবনে যে আসলো, এটা আপনার জীবনে আসার মূল কারণ তার কি থাকতে পারে? তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে ভাইরাল হওয়া। আচ্ছা, সে ভাইরাল হয়ে গেছে, এখন তার কথা হচ্ছে তার সাথে থাকতে হবে আমার, তার কথা মতো চলতে হবে, সে যেটা বলবে সেটাই করতে হবে আমার। তার ব্যতিক্রম হলে সে ব্ল্যাকমেল করে, তার হাত দেখবেন এখান থেকে এই পর্যন্ত কাটা। আচ্ছা এটা কি প্রথম থেকে আপনাকে বলেছিল? প্রথম থেকে কাটতেছে, ওই আজকে থেকে এই ঝগড়া। এখন না আপনাদের সাথে যে সম্পর্কের বিষয়টা, যে প্রথম থেকে এই বিষয়গুলো কমিটমেন্ট ছিল না। ওকে ওকে, ও বলতো যে আমি তোমার ডায়াক ফ্যান, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার সাথে সময় কাটাতে পারলে আমার কাছে ভালো লাগবে। আমি বলি ঠিক আছে। তারপর ওরে সময় দিতাম, ওরে ভিডিও করে দিতাম। এবং ও কিন্তু এখন মোস্ট পপুলার বাংলাদেশের মধ্যে, একজন ফিমেল ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন পপুলার ব্লু ফেরি লাইলা হয়ে গেছে। কারণ ও আমার চেয়ে বেশি ফলোয়ার কিন্তু এখন ওরও হয়ে গেছে, কারণ আমি আমার পেজে ভিডিও আপলোড করতাম না, ওর পেজে সব ভিডিও আপলোড করতাম, ওর পেজের মধ্যে আমি এফোর্ট দিতাম। আমার পেজে 1.1 মিলিয়ন, ওর পেজে 1.2 মিলিয়ন।
তাহলে কি আপনি কোন ইন্টেনশন থেকে তাকে আসলে সেই সময় সময় দিতেন? আপনি কি তার সাথে সম্পর্ক জড়াবেন? আমার ইন্টেনশন তো কিছু ছিল না তখন। আমার একটা শুভাকাঙ্ক্ষী, সে আমাকে গিফট করতেছে, সে ইনভেস্ট করতেছে, টাকা খরচ করতেছে, তাকে একটু সময় দেওয়া আমার কাছে মনে হচ্ছে যে না, এটা দিতে হবে সবাইটা। কারণ গিফট নেওয়াটা তখন নর্মাল ছিল, কারণ আমি লাইভ করতাম। লাইভে স্যালারিটাই আসতো গিফটের মাধ্যমে। আমার যারা অডিয়েন্স ছিল, যারা আমাকে লাইভে গিফট করতো, পার মান্থ 1 লাখ, 2 লাখ, 3 লাখ বিনস, ডায়মন্ড এগুলো রিসিভ করতাম আমি এভরি মান্থ। আমার অ্যাকাউন্টে এখনও আছে, লাইক অ্যাকাউন্টে। একটা ছেলে হিসাবে, ছেলে ইনফ্লুয়েন্সার হিসাবে আমি বাংলাদেশের প্রথম যে এত বেশি গিফট রিসিভ করছি আর এত বেশি ফলোয়ার রিসিভ করছি বাংলাদেশে। হ্যাঁ, এই আমি যখন বাড়ি করার টাকাটা যেটা বের হয়েছে, তখন লালা কন্টেন্ট করে না, কিচ্ছু করে না। এই টাকা পয়সা দিয়ে আমি আম্মুকে গ্রামে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর আমার ঢাকায় থাকার খাওয়া একটু সমস্যা হচ্ছিলো, কারণ আম্মু নাই, আব্বু নাই। আর কন্ট্রাক্টটা দিয়ে কাজ করালে তো তারা ডাবল টাকা খরচ করবে। আমরা যেটা 5 লাখ টাকা, 10 লাখ টাকা একটা বাসা করতে পারবো, সেটা তারা 15, 20 লাখ, 30 লাখ এরকম খরচ করে ফেলবে। সো এই জন্য বাবা মারা নিজেরা যে একটা ইট, একটা বালু যা প্রয়োজন পড়ছে নিজেরা কিনে তারপর মিস্ত্রিদেরকে দিয়েছে, মিস্ত্রিরা কাজ করছে। আচ্ছা মামুন ভাই, এই জায়গায় একটা প্রশ্ন করি আপনাকে। আমি জানি যে এই জায়গাটাতে আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আপনাকে লায়লা আপনাকে প্রপোজ করে যে তার বাসায় এসে থাকার জন্য, যেহেতু আপনার বাবা মা সেসব ছিল না, বাবা মা যেহেতু নাই, আমি সমস্যার মধ্যে আছি, তখন আমাকে প্রপোজ করে যে আমার বাসা খালি আছে, খালি পড়ে আছে, আর আমিও ওর সাথে ভালো একটা সম্পর্ক, তখন আমার প্রায় 6 মাসের মতো কথাবার্তা হয়ে গেছে। তখন আপনার মনে হলো না যে একজন মানুষ আমাকে ডাকছে? আপনি কি তখন তার বৈবাহিক অবস্থা বা অন্য বিষয়গুলো জানতেন? কিছু জানতেন না? আচ্ছা, যাই হোক, একজন মহিলা তার একজন নারী তার বাসায় ডাকছেন, আপনি পুরুষ হিসেবে তার বাসায় যাবেন, এটা সেফটির জায়গাটা। তখন আমার এইজটা মনে হয়নি, আমার বেস্ট এইজটা কতটুকু ছিল। ওকে, 17-18 বছরের একটা ছেলে কি বুঝবে তখন? আর এখনো আমি অত ম্যাচিউর হইনি, অত গুছায় কথা বলতে পারি না, অনেক কিছু বলতে গেলে বেজে যায় না। তবু এই আপনি তো তখন কাজ করতেন, তখন সোশ্যাল মিডিয়া আপনাকে মানুষজন তবু মাথায় আসেনি যে এটা হতে পারে এমন কিছু। টাকা কামাইলে কি মানুষের সব বুদ্ধি চলে আসে, সবকিছু জ্ঞানে চলে আসে? টাকা ইনকাম করতাম, সংসার চালাইতাম, ঠিক আছে, সবকিছু টিকটক করতাম, সব ঠিক আছে। তার মানে কি আমার মাথায়, আপনার মাথায় যে বুদ্ধি সেটা আমার মাথায় চলে আসবে? ওকে, তার মানে তখন আপনি বুঝতে পারেননি? আমি বুঝতে পারিনি। আমি নর্মালি নিছি বিষয়টা যে হ্যাঁ, ও আমার শুভাকাঙ্ক্ষী, 6 মাস যাবত কথা বলতেছি, কথা বলে আমি কখনো কোনো রং ফল্ট পাই নাই ওর কাছ থেকে, যে ও কোনো ধরনের ভুল করতেছে বা কোনো ধরনের ট্র্যাপ তৈরি করতেছে, এগুলো আমি প্রমাণ পাই নাই। মানে এটা আমি বুঝতে পারিনি তখন। আমি ওর সঙ্গে দিলাম, ঠিক আছে তাহলে তো ঠিক আছে, আমি তোমার বাসায় আসতেছি। এসে ওর বাসায় যখন থাকলাম, থেকে 3 মাস 6 মাসের মতো ছিলাম ওর বাসায়। থাকার পর ওর আম্মু যখন গ্রামের কাজ শেষ করে ঢাকা চলে আসছে, তখন আমি যখন আমার বাসায় ফেরত গেছি, তখনও আমাকে বলতেছে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, তুমি একদিন ছিল আমার বাসায়, এখন বাসাটা খালি খালি লাগে, টিঙ্কু কাঁদে, সিজু কাঁদে, পাখি কাঁদে, বাবু কাঁদে, এটা কাঁদে, ওইটা কাঁদে, এই ব্ল্যাকমেল করতেছিল। তখন দেখতেছে যে আমি আসি না, এরকম ভাবে হচ্ছে। আচ্ছা, তার বাচ্চা, তার যে বাচ্চা, এখন পর্যন্ত আপনি তার কতটি বাচ্চা জানতে পেরেছেন? এটা হচ্ছে আমাকে যখন জেলে পড়লো, আমি যখন জেলে গেলাম, তখনই ও এসে রিভিল করছে যে আমার বাচ্চা আছে, আমি বিয়ে করছি, এটা করছি। এর আগ পর্যন্ত আপনারা একটা সিঙ্গেল ইন্টারভিউ আপনারা বের করতে পারবেন না যেখানে ও বলছে যে ও বিবাহিত বা ওর বাচ্চা আছে। জাগো এফএমে আমরা একটা নিউজ করছি, সমৃদ্ধি আপু আমাদের একটা ভিডিও করছিল বা একটা কন্টেন্ট করছিল, ওইখানে দেখবেন ওরা আমি প্রশ্ন করছি তুমি কি বিবাহিত, বলছে না। আমি সেখানে আমি বলছি যে আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। সেখানে আমি বলছি, আমি যখন এই কথা বলছি, তাও তো আর কিছু নাই, ওই ক্লিপটা আমার কাছে আছে এখন। ওকে ওকে ওকে, ক্লিপটা আছে, আমি আপনাকে। আপনি জেলে যাওয়ার আগে পর্যন্ত আপনি নিজেও জানতেন না? জেলে যাওয়ার আগে জানতাম। কখন জানছি আমি? ওর সাথে একটা মারামারি হলো না আমার, তখন আমি জানতে পারছি এই বিষয়টা নিয়ে ওর সাথে মারামারি হয়েছিল। সেই মারামারির কারণে আমার নামে অ্যাটেম্পট টু মার্ডার মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, যেটা ওই যে আপনাদের গাড়িতেও ছিল, আপনি দেখে চলে আসলেন, যে একটা ঘটনা আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। আচ্ছা, এই ঘটনাটা কিভাবে জানলেন বা সূত্রপাতটা হলো কিভাবে? সূত্রপাতটা হলো, ও কি করতো, আমি ঘুমায় থাকলে বা মোবাইল ওর কাছে থাকলে ও চেক করতো ভিতরে ঢুকে ঢুকে, যে গুগল ফটোস, এটা ওইটা সেটা, জিমেল টিমেল, যত জায়গায় যত ধরনের প্রুফ পাওয়া যায়, ক্লু পাওয়া যায়, ও বের করার চেষ্টা করতো। আমি জানি না কেন, আমি এটা কখনো করি না। যখন আমি দেখছি ও আমার এগুলো হাতাহাতি করে আমার ছবি বের করে আমার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আমাকে দেখাইতেছে, তখন আমিও একদিন ওর মোবাইল ধরছি। ধরে ওর মোবাইল থেকে সফটওয়্যার ঢুকে অনেক জায়গা ছিল, ওই জায়গায় যাই আমি ইনফরমেশনগুলো দেখছি, দেখে তখন তো আমার মাথায় ঠাটা পড়ছে, ও কি হলো বিষয়টা এটা। আচ্ছা আচ্ছা, এই যে 3-4 মাস আপনারা যে একসাথে ছিলেন, তখন আপনার সাথে তার কোনো সম্পর্ক বা এই ধরনের কোনো কিছু ছিল না? কোনো কমিটমেন্ট ছিল না, কিন্তু বন্ধুসুলভ আচরণ ছিল, বন্ধুত্ব ছিল, মানে কোনো সম্পর্ক ছিল না, প্রেমের সম্পর্ক ছিল না। না। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো ওই আমি যখন আমার বাসায় চলে যাই, তখন ও হাত কাটা শুরু করছে, যে আমি হাত কেটে মরে যাবো তুমি আমার পাশে না থাকলে, এখানে না থাকলে। দেখবেন ওর হাত এখান থেকে পর্যন্ত। আচ্ছা, আপনাদের ওইটা তো আর ওই মুছে ফেলতে পারবে না, এটা তো আছে। তো এই ব্ল্যাকমেলের শিকারটা হচ্ছিলাম আমি, যে ও সুইসাইড করবে। একটা স্টেপ না, এখানে অনেক অগণিত স্টেপ আছে। তারপর পয়জন খেয়ে ফেলতো,
এইটা খাইতো ওইটা খাইতো সেটা খাইতো মরে যাবে এটা করবে দারোয়ানদের ফোন দেওয়া হইতো বাসার সেই সময় তো আপনি যদি সেই সময় আপনি স্টেপ নিতে পারতেন না বা তার থেকে সরে আসলেন না কেন সেই সময়? সরে আসার কারণেই তো আমার ব্ল্যাকমেল করতেছিল যে আমি মরে যাবো আত্মহত্যা করবো মামলা হবে তোমার নামে এটা সেটা। তখন আমি আরো ছোট মানুষ আমি বুঝতে পারি না আমি ভয় পেয়ে গেছি যে কি করবো না ওর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখি। তো সুসম্পর্ক বজায় রাখতে 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 এই ধরেন আপনার 2 বছর পার হয়ে গেল। পার হওয়ার পর যখন এই প্রুফ পাইলাম আমি প্রুফ পাওয়ার পর যখন আমি চলে যাব তখনই মারামারি হলো। আচ্ছা কি প্রুফ? মারামারি হওয়ার পর দেখছে যে আমি এখন আর মামুন ব্যাক আসবে না, কারণ মামুন সব তথ্য পেয়ে গেছে যে ও বিবাহিত, ওর বাচ্চা আছে, এটা আছে সেটা আছে, সব প্রুফ মামুন পেয়ে গেছে, মামুন আর থাকবে না। এখন মামুনকে কিভাবে আটকানো যায়? আচ্ছা এই প্রমাণটা তো আপনি ওনার ফোন থেকে পেলেন, মূলত কিভাবে পেলেন বা কি জিনিস পেলেন? মোবাইলের মধ্যেই পেয়েছি আমি, যেখানে ওর হাজবেন্ডের নাম আছে, ওর নাম আছে, এইগুলো আর কি সার্টিফিকেট গুলো যেগুলো। আমি ওর সাথে সম্পর্ক হওয়ার যে 3 বছর 4 বছর আমি নিজে থেকে বের করার আগ পর্যন্ত আগ মুহূর্ত ও কখনো আমাকে ওর এনআইডি কার্ড, বার্থডে সার্টিফিকেট বা যেখানে ওর বার্থডে দেখা যাবে সেই জিনিস দেখায় নাই কখনো আমাকে, কখনো ফার্দার দেখায়নি আমাকে। আমি আর জোরও করি না। আমি যখন জিজ্ঞাসা করি তোমার এইজ কত, বলে তুমি খুঁজে নাও, জেনে নাও, বের করো, মানে একটা মিস্ট্রির মধ্যে রাখতো। তো আমিও বেশি ফোর্স করতাম না, ঠিক আছে আমারও তো মাথা ব্যথার কি আছে। আচ্ছা আপনার এখন এই স্টেপে এসে কি মনে হয়, ওই যে সেই সময় যে আপনাকে আটকাতে চাইতো বা আপনি চলে যাচ্ছেন, আপনাকে না যেতে দেওয়ার যে প্রবণতা, এটার কারণটা কি হতে পারে বা কোন অধিকারে সে এটি করছিল? কারণ তখন তো আপনাদের ভেতরে কোনো মানে স্পেসিফিক আইনি কোনো সম্পর্ক বা এমনি বৈধ কোনো সম্পর্ক কিছুই তো ছিল না, তাহলে কোন অধিকারে এই জোরটা সে কাটানোর চেষ্টা করল? এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে কীভাবে বলবো। আমি যেটা বলতেছিলাম যে ও হাত কেটে ব্ল্যাকমেল করতেছিল, যখন ও ধরা পড়ে গেল তখন বুঝছে যে ও আত্মহত্যার ভয় দেখাইলে আর মামুন আসবে না, মামুনের কাছে সব ফাঁস হয়ে গেছে। ওই মোমেন্টেই লালা জিয়া মামলা করা শুরু করলো আমার বিরুদ্ধে। এটা হলো প্রথম মামলা আপনার? প্রথম মামলা অ্যাটেম্পট টু মার্ডার মামলা। ওকে ওকে। ওইটার ওয়ারেন্ট বের হয়েছিল, জামিন নিয়েছি আমি। তারপরে একটা দিল, এরপরে একটা জিডি করছে ভাটার থানা যেয়ে, সেটা হচ্ছে আমাকে ভরণ পোষণ দেয় না, এটা করে না সেটা করে না, সে একটা ফেক কাবিননামা বের করছে টাকা পয়সা খরচ করে। আচ্ছা হ্যাঁ রাইট, এইখানে একটা বিয়ের একটা ব্যাপার শোনা যায় যে একটা কাবিননামার ঘটনা যেটা বাসাবোতে হয়েছিল এবং যে কাজী এই বিয়েটা পড়িয়েছিলেন পরবর্তীতে জানা যায় 2020 সালে সে মারা গেছে, অথচ বিয়ের ঘটনা ওখানে তারও 2 বছরের পরে ওটা ফেক বানাইছে, কাজী থাকলি কি না থাকলি কি, ওই থেকে বানাইছে এটা তো কোনো গ্যারান্টি নেই, কিভাবে বানাইছে না বানাইছে এটা তো ও জানে। এটা ফেক বানালো কেন মূলত, কি মনে হয় কেন বানালো? এটা মামলা দেওয়ার জন্য তৈরি করছে, নতুন ট্র্যাপ তৈরি করার জন্য এটা বের করছে। ওইটা বের করেও আমাকে ভরণ পোষণের জিডি করছে ভাটার থানায়, ওই জিডির কপি আমার কাছে আছে। ভরণ পোষণের জিডি করার কিছুদিন পর 2 মাস পরেই আমার নামে ধর্ষণ মামলা করছে। ওই ধর্ষণ মামলায় আমি জেল খেটে আসছি, জেল খেটে এসে 2 দিয়ে বসে পড়ছি আর যাবো না ওর কাছে। এই 1 বছর আগে আমি চলে আসছি, 1 বছরের মধ্যে ওর সাথে কোনো যোগাযোগ রাখিনি, কোনো ধরনের কথাবার্তা ছিল না, আমার কন্ট্যাক্ট ছিল না সাথে আমার। তো এর মধ্যে 2 মার্চ মাসুদ ভাইয়ের, আমার পার্টনার, বিজনেস পার্টনার, যে তার সাথে তার বার্থডে, সেদিন 2 মার্চ, সেই বার্থডের দিন সে আসছে, এসে আমাকে কনভিন্স করতেছে যে হ্যাঁ তোমার সাথে আমার কোনো কমিটমেন্ট তো নাই, কখনো দেইনি। মাসুদ ভাই বলতে মেকআপ আর্টিস্ট মাসুদ ভাই, তার বার্থডেতে আসছে, এসে আমাকে বলতেছে। তো মাসুদ ভাইও বললো যে হ্যাঁ এইভাবে কেসটে ঝুলাই রেখা লাভ নেই, আদালতে ঘোরাঘুরি করতে হচ্ছে তোর। আমি বলছি ভাই আপনার যা ভালো মনে হয় তাই করেন। পরে বলতেছে তাহলে তারা ভালো বন্ধু হ, শুভাকাঙ্ক্ষী হয়ে যা, হয়ে ও তোর মামলাগুলো তুলে থাক, তুই তোর মতো চল, ওর মতো চলুক, তোদের ইচ্ছা হলে কোলাবোরেশন করবি, না ইচ্ছা হলে করবি না, এটা তোদের পার্সোনালি ব্যক্তিগত বিষয়। তো বললাম ঠিক আছে। মানে আপনাদের দুজনের মাঝে মাসুদ সাহেব সমঝোতার বিষয়টা সমঝোতা করে দিয়েছে। তারপর 3 মার্চ আমরা হচ্ছে একটা প্রেস কনফারেন্স করি। ও বলছে যে প্রেস ডাকবো আমি, প্রেসের সামনে তুমি আমাকে সরি বলবা, আমি তোমাকে সরি বলবো, আর আমি প্রেসের সামনে বলবো যে তোমার মামলা তুলে নিব আমি, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এখন শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার। যারা ভিডিও দেখছেন তারা জানেন প্রিভিয়াস যে ইন্টারভিউতে বা একটা কি বলে প্রেস কনফারেন্স করলাম, ওইখানে ও বলছে, আরও অন্য যত জায়গায় গেছে সব জায়গায় ও বলছে যে আমার শুভাকাঙ্ক্ষী। কারণ আমি ওকে ওইভাবে বলে নিছি যে তোমার সাথে আমার কোনো কমিটমেন্ট থাকতে পারবে না, তোমার সাথে ভালো সম্পর্ক থাকবে, তুমি মামলা তুলে নিবা, ঠিক আছে এই পর্যন্তই শেষ। তারপর যদি ইচ্ছে হয় আমার, তোমার যদি ইচ্ছা হয় বনি বট্টায় মিলে, ব্যাটটা বলে মিললে আমরা কোলাবোরেশন করবো, নাহলে করবো না। ওকে, এতটুকু আমার ওর সাথে কথা ছিল। ও বলছে ঠিক আছে, রাজি সব কিছুতে। আমিও বললাম যে ঠিক আছে রাজি, আমিও সরি বলতে আমার কোনো সমস্যা নেই। একটা সরি বলে যদি আমার মামলাগুলো উঠে যায়, আদালতের চক্কর কাটা থেকে বাঁচি আমি, তাহলে তো এটা মাস্ট করা দরকার। এই জন্য আমি ওর সাথে এই 1 মাস আগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম কেস নিয়ে। আমি কিন্তু প্রত্যেকটা কনফারেন্সে বলছি যে আমি শুধুমাত্র কেসের জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি। তারপর হচ্ছে যে প্রেস কনফারেন্সের পরপরই ও আবার আগের কাহিনী শুরু করে দিছে। ওর সাথে তো এখন আমার সুসম্পর্ক, ও আমার শুভাকাঙ্ক্ষী। আপনারা দেখছেন যে ভিডিওতে বলছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার, এখন আমাদের কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই, কোনো কিছু নেই, আমি আমার মতো কন্টেন্ট করতেছি, ওর মতো করতেছে, ইচ্ছে হলে আমরা কোলাবোরেশন করবো।
তো এই জায়গায় কেন ওর আপত্তি থাকবে আমি কোথায় যাব না যাব কি করব না করব, সেখানে ওর আপত্তি কেন থাকবে? ও তো আমার বউ না, আমার গার্লফ্রেন্ডও না, কোনো কিছুই না, ওর কেন আপত্তি থাকবে? এটা আমার পয়েন্ট। তারপর ও ওই দিন যেদিন ঘটনাটা ঘটলো, এর আগেও অনেকবার আমার বলছে যে আমি তোর মামলা তুলব না, কারণ কয়েক জায়গায় গেছি, আমি ঘুরতে গেছি, সেগুলো দেখে বলছি তুমি কেন গেছো, এখানে মেয়ে আছে, এটা আছে, সেটা আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তো মামলা তুলব না। ভাই আমার বয়সটা কি ভাই, আমি ঘুরবো ফিরবো এনজয় করবো, সব জায়গায় যাব, ট্যুর দিয়ে বেড়াবো আমি, সেখানে তুমি আমাকে কেন আটকে রাখতে চাচ্ছ, শিকল বেঁধে রাখতে চাচ্ছ কেন? আমি বুঝতেছি না এই বিষয়টা। অনেকবার বলছে মামলা তুলবে না, আবার বলে যে হ্যাঁ তুমি টেনশন নিও না, মামলা তুলে দিব, বলছি যে তুলে দিব, আবার বলে যে তুলবো না। আমার ভুল হয়েছে প্রেস কনফারেন্স করার আগে ওর কাছ থেকে স্টাম্প করে নেওয়া, যে হ্যাঁ আমরা স্টাম্প করে নিচ্ছি, আমরা আপোষের মধ্যে চলে আসছি। স্টাম্পটা করে নিয়ে দেখে এখন ও পল্টি নিয়ে নিছে সাথে সাথে। আমি কার সাথে ঘুরি না ঘুরি, আমি পরকীয়া কীভাবে করবো? ওকে আমার বউ যে আমি পরকীয়া করি? আমিও সিঙ্গেল ছেলে একটা, আমি ডেট করব, ঘুরবো ফিরবো, আমার মন মতো চলবো আমি, আমার বয়সটা এখন কি, আস্তে আস্তে তো ম্যাচিওর হবে, আস্তে আস্তে কাজের দিকে ফোকাস পড়বে, আস্তে আস্তে সব কিছু লাইন আপে আসবে। একটা হুট করে তো সবাই লাইন আপে চলে আসে না, লাইফটা একটা এনজয় করার টাইম থাকে। আমার যে এনজয় টাইম, আমার এনজয় যে বয়সটা, সেই বয়সটা আমি আমার ফ্যামিলি চালাতে শেষ করে ফেলতেছি। আমি এনজয় করতে পারছি না, কোথাও যাচ্ছি না। আমি 18 সাল থেকে, আমার বয়স যখন 16, 17 বা 18, ওই 16, 17 হবে, ওই টাইম থেকে আমি হচ্ছে আমার ফ্যামিলি রান করতেছি। ওই 17 বছরের একটা ছেলে ফ্যামিলি রান করা মানে কি বুঝতেছেন আপনি? এটা একটা স্ট্রাগলের ব্যাপার। 5 জন ফ্যামিলি, 5 জন না, আমার একটা ভাবি, ভাই, বোন, ভাস্তি, আব্বু, আম্মু, আমি, টোটাল আমরা 7 জন। 7 জনের একটা ফ্যামিলি, পুরোটা আমি দেখি, আমি পুরো ফ্যামিলির মেরুদণ্ড। আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটার কী হবে, এই টেনশনে আমি পাগল হয়ে যাই। এই জন্য আমাকে যেভাবে বলে আমি সেভাবে করি, আমাকে যেভাবে বলে সেভাবে করি। যে মামলাটা খালি তুলো, তোমার যা বলো আমি তাই করবো। সব জায়গায় আমি বলি যে তুমি তোমার যা করার দরকার আমি করি। আমি চাইলে কিন্তু ওর নামে অনেক মামলা করতে পারতাম, আমি ওর নামে একটা মামলা করি নাই। কারণ কি, আমি চাইছি যে আমি এখান থেকে ছুটে আসতে চাই, আমি ওকে ট্র্যাপে ফেলাইতে চাই না, বা ওর সাথে কোনো ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না। কিন্তু ও চাচ্ছে যে আইনের যে ধারা টারা আছে, ওর টাকা পয়সা আছে, ওর ব্যাকগ্রাউন্ডে ওরকম প্রভাবশালী ব্যক্তিরা আছে, আরও অনেক, হারুন সাহেব, সেই ডিজিএফআই, কত মানুষ যে ওর লবিং, এগুলো আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না, অনেক লবিং ওর। যেহেতু 2টা এক্স হাজব্যান্ড বা যাই হোক, তারা ডিফেন্সে ছিল, তার বাবা ডিফেন্সে ছিল, তো ডিফেন্সের একটা অন্যরকম পাওয়ার ওর কাছে আছে। আচ্ছা, আমার ফ্যামিলিতে 3 জন যদি ডিফেন্সে থাকে, মেজর, কর্নেল, এটা সেটা, সবাই কর্নেল, তাহলে আমার প্রভাবটা কতটুকু থাকবে বুঝতে। আচ্ছা, এই জায়গাগুলোকে কি ব্যবহার করে কখনো আপনাকে প্রেশার বা কোনো ধরনের হুমকি বা এই ধরনের কোনো জায়গা তৈরি করেছিল কিনা কখনো? হুমকি টুমকি আমাকে দেয় না, ও ডিরেক্ট হুমকি দিছে। যেদিন আমি লাইভ করলাম ওই দিন আমাকে হুমকি দিছে যে আইন ছাড়াও অনেক কিছু আছে, এগুলো তুই পারলে সামলাইস, এইভাবে ও বলছে কথাটা। আচ্ছা, তো যাই হোক, ও বলে আমার ফ্যামিলি ও পালছে, এটা করছে এটা করছে। ভাই আমি তাহলে কী করছি? আমি কাজ করে কী করছি? আমার টাকা ইনকাম কী করছি? তোমার পেজে যে ইনকাম আসছে এগুলো কী করছো তুমি? এগুলো কীভাবে আসছে? তুমি ভাইরাল হয়েছো কীভাবে? তুমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছো কীভাবে? তোমার ইউটিউব চ্যানেল খোলা 2010 সালে, সাবস্ক্রাইবার বাড়াইতে পারো নাই, কিছু করতে পারো নাই, ফেমাস হতে পারো নাই। তুমি এসে এক বছরের মধ্যে তুমি এত ফেমাস হয়ে গেলে, পপুলার হয়ে গেলে বাংলাদেশের মধ্যে। একটা রাস্তার টোকাই ছেলেও তোমাকে চিনে, যার কাছে মোবাইল নেই, কিছু নাই, সেও তোমাকে এসে বলে ফেরে এলা আমার সামনেই বলতেছে। আমি দেখতেছি তো, এগুলো দেখি, এগুলোর কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আচ্ছা, আমরা এবার কয়েকটা একেবারে স্ট্রেট কাট কোশ্চেনে যেতে চাই। আমি সমস্যা নেই, আমাকে যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। এটা কিছুদিন আগে, এই সম্প্রতি এই ঘটনার পরই গণমাধ্যমে এটা সে ওপেন করেছে। এখন তার ওপেন করা কথাগুলো আমার মনে হয়েছে যে এগুলো আপনাকে প্রশ্ন করা উচিত, কারণ এটা তো তার দিক থেকে সে বলেছে। আমার কোনো সমস্যা নেই, আমি স্ট্রেট আনসার দিচ্ছি। সে বলেছে যে আপনি প্রচুর পরিমাণে মাদকদ্রব্য গ্রহণ করেন, বিশেষ করে প্রচুর পরিমাণে। আপনি ওর ভিডিও দেখবেন, ও ভিডিওতে বলে যে চায়ের দোকানে দাঁড়া বিড়ি ফুকতো, আমি গেছি। তাহলে কি নষ্টের পিছনে কার দায়ী? কার হাত এখানে? আমি তো বিড়ি ফুকতাম না কখনো চায়ের দোকানে দাঁড়ায়, আমি চায়ের দোকানে দাঁড়াই দিতাম না। ও বলছে, হ্যাঁ মানলাম, তার মানে কি নষ্টের মতো? আচ্ছা, ও ঘুরায় কীভাবে ম্যানিপুলেট করবে, কীভাবে ধরে রাখতে হয় এটা বুঝে ভালো। ওর হাঁটুর বয়সও আমার হয় নাই এখনও যে ওর সাথে আমি খেলবো, ওরে আমি ট্র্যাপে ফালাবো, প্রতারণা করবো, যে ব্লেমগুলো আমাকে দিতেছে, এগুলো তো আসলে ঠিক না। ওর হাঁটুর বয়সটা আমার হয় নাই যে আমি ওকে নিয়ে খেলবো। ওর মতো একজন শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, যে আপনার ব্যাংকে জব করতেছে, তারপর আপনার এয়ারলাইন্সে জব করছে, আর্মির ব্যাকগ্রাউন্ডে ছিল, তারপর ইন্ডিয়াতে যে র্যাম্পে হাঁটছে, এত এডুকেটেড একটা পার্সন, তাকে আমি কীভাবে প্রতারণার ফাঁদে ফালাবো? আর আমার মতন একটা পিচ্ছে একটা ছেলে, সে আমাকে ফালাইছে ফাঁদে, টোপ দিয়ে। মাছ ধরে না, আধার দিয়ে মাছ ধরে না, এইভাবে আমাকে ধরছে। তাহলে তার এই অভিযোগের বিষয়ে কি বলবেন? আসলে আপনি এগুলো সব পরিমাণে করেন? না, কেন? ওকে,
অলরাইট। এরপরে সে একটি আরেকটা কথা বলেছে যে আপনারা 7-8 জন ফ্রেন্ড মিলে লাস্ট আপনারা বগুড়ায় যখন বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন, তারপর সেখান থেকে নরসিংদী গিয়েছিলেন, তার গাড়ি নিয়ে গিয়েছিলেন বগুড়াতে এবং নরসিংদীতে। আচ্ছা, যে মেয়েটার সাথে হয়েছে ঘটনাটা, যে ও বলছে, ওই মেয়েটাকে সামনে আনতে বলেন। মেয়েটা বললো কি, সে একটা মেয়ের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে, মেয়েটা তো সামনে চলে আসতো ফেমাস হওয়ার জন্য, আসতো না? সে মেয়ে না এসে ও আসছে কেন? এগুলো সব বানোয়াট, মিথ্যা কথা। আবার ওনাকেই কেন বা ফোন দিয়ে কথাটা? হ্যাঁ, ওনাকে কেন ফোন দিয়ে কথা বলবে? আবার ওর অনেক প্ল্যানিং ছিল, অনেক ধরনের। ও যে কেমন মাইন্ডের মানুষ আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। ও এমনও মানুষ সেট করছে যে আমরা এখানে মামুনকে এখানে ডাকাবা, আমি ওইখানে আসবো ওই মোমেন্টে, ওরে ওইখানে ধরে বেঁধে ফিটিং দিয়ে 100 কোটি টাকার কাবিননামা করে আমাকে বিয়ে পড়াবো ওর সাথে। আচ্ছা, এরকম প্রুফ আমার কাছে, যার কাছে বলছে সে আমাকে এসে বলছে, ভাই এরকম এরকম প্ল্যান করছিল, কিন্তু আমি তো এটা করতাম না। ওকে। আচ্ছা, যেদিনকের ঘটনা, যেদিন ঘটনাটা ঘটলো, আপনি সকালবেলা উঠে লাইভ করলেন, আমরা দেখলাম লাইভের মধ্যে যে আপনি তাকে বললেন যে আপনাকে সে বাড়িতে ডেকেছে, আপনি এখানে এসেছেন। একটা মানুষ ডিউচেস ক্যান্টনমেন্ট এরিয়া, এটা একটা মানুষ কিভাবে ওইখানে আপনার অনুমতি ছাড়া অ্যাক্সেস নিতে পারবে? কিভাবে? কোনোভাবে সম্ভব না। আর আমার কাছে সব ধরনের প্রুফ আছে। ওর একটা গ্রুপ আছে মিট দ্য প্রেস নামে, যে এটার মধ্যে 40-50 জনের উপর প্রেস আছে, যাদের কাছে ও সকাল 6:30 বাজে আমার ব্যক্তিগত ছবি, আমার ব্যক্তিগত ভিডিও, আমার ফ্রেন্ডসদের সাথে, বান্ধবীদের সাথে, আর অনেক ফ্যানরা ছিল, তাদের ছবি ও আপলোড করে দিচ্ছে ওইখানে নেগেটিভভাবে। ওইখানে কিন্তু আমার পর্নোগ্রাফি নেই, স্ক্যান্ডাল নেই। সেইগুলো এমনভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যে আমি ওইখানে অনেক খারাপ কাজ করে ফেলছি, মারাত্মক কাজ করে ফেলছি। আমার বয়সটা ভাই, আমি ঘুরে ফিরি, ফ্রেন্ড সার্কেল আছে, একটু পার্টি শার্টি করি, সে ঠিক আছে, কিন্তু তুমি কে আমার পার্সোনাল লাইফ হস্তক্ষেপ করার? তোমার সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট নেই, কোনো ধরনের সম্পর্ক নেই। আচ্ছা, ও বলছে যে আমার আবার বলে যে আমার 2টা শর্ত ছিল, একটা হচ্ছে আমাকে সরি বলতে হবে, আমার সাথে যেটা হয়েছে সেটা কারোর সাথে করবো না। তোমার সাথে কী হয়েছে ভাই? আর কোন মেয়ে এসে অভিযোগ দিছে? কোনো মেয়ের যদি অভিযোগ থাকতো, কোনো মেয়ের সাথে যদি আমি উল্টাপাল্টা করে থাকতাম, সে মেয়ে তো অভিযোগ দিত, সেই মেয়ে তো এসে বলতো যে আমার সাথে মামুন এটা করছে ওইটা করছে, সেই মেয়েও ভাইরাল হয়ে যেত। তা তো ডেফিনেটলি, ওটা তো আমাদের একটা প্রশ্নের বিষয় থাকেই। আর এই যে এখন পর্যন্ত আপনার সাথে তার জড়িত হওয়ার কত বছর হচ্ছে এবং আপনাদের ভেতরে আসলে সম্পর্কটা কি ছিল? ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার 1 বছর হয়ে গেছে। তারপরে প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, প্রেমের সম্পর্কটা কখন আসছে? ওর সাথে সম্পর্ক হওয়ার 1 বছর পরে আস্তে আস্তে ওর সাথে একটা সম্পর্কে আমি জড়াই, যে তখন আমি ডিক্লেয়ার দিই সব নিউজের সামনে, সব প্রেসদের সামনে বলি যে হ্যাঁ আমরা একটা সুসম্পর্কে আছি, ভালো সম্পর্কে আছি, ও আমার গার্লফ্রেন্ড, এটা ওইটা সেটা এভাবে বলছি আমি। ওরে সম্মান দিছি, ওরে যে থাক, তুমি দেখো, বুঝো যে আমি আসলে ঠিক আছি ছেলেটা। ওকে। কারণ ও যেভাবে সুইসাইড করতে যেত, মানে সুইসাইড করতে যাইতো, তখন আমি বুঝতেছিলাম যে ও তো পুরো সাইকো আমার প্রতি। ও বলতো কি, আমি একটা ছেলের হাতও ধরি নাই আমার জীবনে, একটা ছেলের হাতও নাকি ও জীবনে ধরে নাই। আচ্ছা, তো ওইগুলো ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা তাহলে জীবনে একটা পুরুষের হাতেই ধরে নাই, আমার কাছে আসছে যেহেতু, আমার সাথে এখন ভালোভাবে চলতেছে, সব কিছু ঠিকঠাক, ও ভালোভাবে আমাকে টেক কেয়ারও করতে পারতেছে, স্নেহ করতে, সব কিছু ওকে, ভালোভাবে ম্যানিপুলেট করে ফেলছে আমাকে। আচ্ছা, সে আরেকটা বিষয় বলে যে আপনি একসাথে 4-5টা মেয়ের সাথে প্রেম করেন বা আপনার সাথে অ্যাফেয়ার আছে, আপনি মেয়েদের সাথে খুবই আপনার সম্পর্কের যে বিষয়। আমি করি না, কিন্তু করতেই পারি, স্বাভাবিক এটা বিষয়। এটা ও হস্তক্ষেপ করার কে? আমি প্রেম করবো, 5টা করবো, 10টা করবো, 100টা করবো, 5000 প্রেম করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা যদি আমার গার্লফ্রেন্ডের সমস্যা না হয়, তার সমস্যা কেন হবে? করি না, তারপরে বললাম কথার কথা। আমি কোনো রিলেশনে নাই, আমাকে কত মানুষ বিয়ের জন্য প্রস্তাব করতেছে, রিলেশন করার জন্য প্রস্তাব করতেছে। এমনও মানুষ যারা বলতেছে 1 কোটি টাকা দিব তুমি বিয়ে করো, 50 লাখ টাকা দিয়ে বিয়ে করো, 60 লাখ টাকা দিয়ে বিয়ে করো। আমি বলছি আমি ইন্টারেস্টেড না, আমি আমার লাইফ নিয়ে সিরিয়াস, আমি আমার ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই, আমি এনজয় করতে চাই, লাইফটা উপভোগ করতে চাই। লাইফ তো একটাই, দেশে বিদেশে সব জায়গায় ঘুরবো আমি, আমার এরকম স্বপ্ন। সো এই জায়গায় আমার স্বপ্নটা পূর্ণ হতে পারতেছে না কারণে। আচ্ছা, যদি মনে করেন যে এই যে ধরুন একটা মানুষ, সে আপনার জন্যই তো মনে হয় এগুলো সব করছে, রাইট? ঠিক কিনা? আপনার কি মনে হয়? সে চাচ্ছে এখন অ্যাটেনশন মানুষের, শুধুমাত্র এই যে 1 বছরের মধ্যে ওর সাথে কোনো ধরনের, এই 1 বছরের মধ্যে ওর সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট কিন্তু আমার ছিল না, কথাবার্তা ছিল না, ওর সাথে কোনো সম্পর্ক ছিল না আমার, যে ও আমার এনিমি। আমি কিন্তু দুধ দিয়ে গোসল করছি যে আমার কাছে যাবো না জীবনে আর। শুধুমাত্র মামলাগুলো তোলার জন্য আমি সবগুলো প্রেসে, সবগুলো ভিডিওতে বলছি যে আমি শুধু মামলাগুলো তোলার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছি। আচ্ছা, সব জায়গায় বলছি। এখনো তো মামলাগুলো ওঠেনি? উঠে নেই, কারণ আমি যে স্টাম্প করি না, আমি তো স্টুপিড। আচ্ছা, আমি তো নাম্বার 1 স্টুপিড। প্রথম থেকে যখন ব্ল্যাকমেল করছে তখনই আমার উচিত ছিল আমি ফল ব্যাক করে আমি একটা থানার মধ্যে যা জিডিবিডি করি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে ওর সাথে থাকার জন্য বা ওর সাথে করার জন্য, তখনই আমার করা উচিত ছিল। আচ্ছা, এই যে আপনার নামে এই ধরনের মামলা করে আপনাকে এই ধরনের আটকাতে চেয়ে একজন নারীর আসলে কি উদ্দেশ্য যে এগুলো সে করছে? এটা আমাদের বাংলাদেশে কি তার এই জায়গায় আমাদের বাংলাদেশে নারীদের জন্য খুব সুব্যবস্থা রেখেছেন আইনগুলো।
অনেক ভালো ভালো ধারা রাখছে, যারা অবহেলিত নারী, যারা প্রতারণার শিকার হচ্ছে, যারা আসলে বিপদগ্রস্ত, তাদের জন্য আইনগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এই আইনটা তো আর কোনো জায়গায় লেখা নাই যে সবাই ইউজ করতে পারে, এটা সবার জন্য। নারী শিশু, একটা শিশু চাইলে কি খুন করতে পারে? একটা নারী চাইলে তো খুন করতে পারে। নারী শিশুর মামলা দুইটা একসাথে হয় কীভাবে? ওনার আসলে এই মামলাগুলো আপনাকে দিয়ে তার প্রাপ্তিটা কি হবে? তার প্রাপ্তিটা আমি তো বলতে পারি না তার প্রাপ্তিটা কি, তার কি চাহিদা, সে কি চাচ্ছে সেটা বুঝতেছি না। প্রথম যখন মামলা করছে তখন আমাকে একটা মেসেজ দিছে, আমি আপনাকে স্ক্রিনশটটা দিব, আপনি যদি পারেন একটু সাইডে ইউজ করে দিন। ওকে। যেখানে ও বলতেছে তোমার নামে মামলা দুটো চলতেছে, মামলাটা দুইটা কাজ আছে। একটা হচ্ছে মামলা যেভাবে চলবে, আরেকটা হচ্ছে মামলা তোলার। মামলা তুলতে হলে দুইটা শর্ত আছে। আমি বলি কি শর্ত? ওইটা আমাদের একবারে বড়টা লিখে দিছে যে আমার সাথে থাকতে হবে, অথবা আমাকে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাঁদ, এইটাই হচ্ছে বিজনেস আমার মনে হয়। আচ্ছা, এই যে লাইলার আসলে অর্থনৈতিক উৎসটা কি, মানে তার আয়ের উৎস কি? আমি জানি না তার আয়ের উৎস কি। আপনি তো ছিলেন, আপনারা তো একসাথে ছিলেন। আমি বললাম না, তার এনআইডি কার্ডটাও আমি দেখি নাই 3 বছরে। আমি যখন স্টক করে বের করছি তখন আমি দেখতে পাচ্ছি, তখন আমার সামনে আসছে। আচ্ছা, এই যে সে যে বিভিন্ন সময় বলে যে আপনার বাড়ি বানানোর ক্ষেত্রে সে 49 লাখ টাকা লোন নিয়েছে, আপনাকে দিয়েছে, বা আপনি তার কাছ থেকে বাড়ি লিখেছেন, এগুলো একদম ফেক, একদম বানর কথাবার্তা, একদম বানর কথাবার্তা, একদমই টোটালি বানর কথাবার্তা। ও লোন নিতে পারে, একটা গ্লোরি গাড়ি কিনছে ওর নামে, 32 লাখ না 34 লাখ টাকা এরকম কিছু একটা গাড়ি কিনছে। তারপর এই যে মামলা চালাচ্ছে, লয়াররা কি ওর ফ্রি কাজ করতেছে? ও লোন নিয়ে লয়ার চালাচ্ছে প্রয়োজনে। ও মানে ও তো একজন ব্যাংকার, ওর স্টেটমেন্ট চেঞ্জ করতে তুরির বিষয়, মানে ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট চেঞ্জ করতে তুরির বিষয়। আচ্ছা মামুন ভাই, ধরুন এখন যদি লায়লা সব কিছু ভুলে আবার যদি ভুল স্বীকার করে আপনার জীবনে ফিরে আসতে চায়, আপনি কি তার পাশে থাকবেন? আল্লাহ ভাই মাফ করেন ভাই, এই কথা না কয়ে আপনি আমার দিকে চড় মারেন, তাও ভালো আছে ভাই। এই কথা শুনতে চাই না আমি ভাই। তার মানে আপনি আর কখনোই তার কাছে? জীবনও না ভাই, জীবনও না। আমি এখন একদম স্ট্রেট, যত যাই হোক আমি যে লাইফটা করছি, কম আক্ষেপ থেকে লাইফটা করিনি। আমি লাইফটা করার পরে কিন্তু একটা মামলা করছে ক্যান্টনমেন্ট থানায়, যে একটা অ্যাটেম্পট মার্ডার মামলা করছে। আমি কিন্তু লাইভে দেখাইছি যে ছুরিটা ওর ঘরের কোনায় একটা ফুলের তোড়ার পিছনে আমি নিয়ে ফেলে দিছি, তারপর ও এটা পিক করছে। সেকেন্ড টাইম কিন্তু ও পিক করে ওর মতো সেফ জায়গায় রাখছে। ও উল্লেখ করছে যে আমি নাকি ছুরি দিয়ে ওরে আঘাত করতে গেছি, ও হাত দিছে। বলেন, এটা পুরো লাইভে প্রমাণ। আবার আমার লাইভের মধ্যে দেখবেন ও কলের মধ্যে বলতেছে মামুন আমার এখানে এসে মারধর করতেছে, মারামারি করতেছে, কিন্তু স্টিল কিন্তু আমি লাইভ করতেছি লাইভ। হ্যাঁ, আপনারা দেখছেন তো। তারপরও অনেক মানুষ বলবে যে মামুন লুবি, এইটা ওইটা সেটা, তোর এখন শিক্ষা পাচ্ছি, সেটা হচ্ছে সেটা। ভাই করছি ভাই, হয়েছে একটা জিনিস ভুল হয়েছে লাইফে। আমার যে এইজটা ছিল, ওই এইজটা আসলে বুঝার মতো এইজ না আমার। আপনারা অনেকে বলেন যে তোমার ফ্যামিলিতে কেউ ছিল না, ছিল তো, সবাই ছিল। আমি তো মেরুদণ্ড, আপনারা বুঝেন। আমি যেভাবে স্মুথ থাকি, আমি যেভাবে সুখী থাকি, যেভাবে হ্যাপি থাকি, সেভাবে আমার ফ্যামিলি হ্যাপি। আচ্ছা মামুন ভাই, কখনো কিন্তু রাখেন আমার কথা। এই জায়গায় লায়লা একটা কথা বলেছিল যে তার পেটে আপনার সন্তান ছিল, আপনি লাথি দিয়ে সন্তান নষ্ট করেছেন, আপনি শুনেছেন? ভাই, তাকে আমি মারি নাই, কিচ্ছু করি নাই, সেখানে আমার অ্যাটেম্পট টু মার্ডার হয়ে গেছে। তার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করলে আমার কি করতে, আপনার আইডিয়া আছে কোনো? আসলে কি বাচ্চা ছিল? না না, কিভাবে? পুরো ফেক, বানোয়াট কথা। কাবির নামা বানোয়াট, তার বাচ্চা নষ্ট হয়েছে সেটাও বানোয়াট। তারপর আরো কি করতেছে, যে মামলাগুলো করতেছে। একবার মামলা করছে, ভাটার থানায় জিডি করছে যে ভরণ পোষণ দেয় না। তার মানে মামুন ভাই আপনার সাথে তার কোনো ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই? এখন নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। 1 বছর হয়ে গেছে, তার সাথে কোনো সম্পর্ক রাখি না আমি। আগে ছিল। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ও আমাকে নিয়ে অনেক কিছুই করাইছে, অনেক কিছুই ফোর্স করছে, মামলা উঠাবে না এগুলো বলে অনেক কিছুই করাইছে। পুতুলের মতো নাচাইছে, তার বাসার মধ্যে রাখছে, ঘুম পাড়াইছে, এটা করছে, সেটা করছে, সবই করছে। আমার এখানে প্রুফ আছে। সে বলছে আমি ট্রেস পাস করছি। ট্রেস পাস করলে, একটা ক্রিমিনালি ট্রেস পাস হলে আপনি কি ওই সন্ত্রাসীকে ঘুম পাড়ায় রাখবেন আপনার বিছানার মধ্যে? বুঝলাম, গেট ভেঙে ঢুকে গেছে, আমি জানলা ভেঙে ঢুকে গেছি, সব কিছু খোলা, তার মানে কি আপনি আপনার বেডে আমার শোয়া রাখবেন? উনি পিকচার তুলে ওই যে মিট দ্য প্রেস, ওই গ্রুপের মধ্যে আপলোড করছে যে মামুন এখনো ঘুমাচ্ছে। ওকে, আমরা সর্বশেষে এখন একটি বিষয় আপনার কাছে জানতে চাই। পুরো ঘটনা জুড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে পুরো ঘটনা সম্পর্কে আপনি কি বলতে চান, কিংবা আপনার কোনো কাজের জন্য ক্ষমা চাইতে চান কিনা দর্শকের কাছে? অবশ্যই। আমি জেল থেকে বের হওয়ার পর দুধ দিয়ে গোসল করে আমি বলছিলাম যে আর কখনো আমি লালার কাছে যাব না। এবার আসছিলাম কারণ হচ্ছে ও বলছে যে আমরা ফ্রেন্ড থাকবো, মামলা তুলে ফেলবো, তুমি তোমার মতো লাইফ লিড করবো, আমি আমার মতো লাইফ লিড করবো, প্রয়োজন যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা কোলাবোরেশন করব। এই কথার প্রেক্ষেপে আমি হচ্ছে ওর সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি করি আবার, যে ঠিক আছে মামলাগুলো তুলে ফেলুক, একটা হ্যাসেল থেকে মুক্ত হবো, আমি বাঁচবো। আমি
কিন্তু সে এত চালাক, সে কিন্তু কোনো ধরনের স্টাম্প করে নাই, আর আমিও তো বুঝি নাই যে স্টাম্প করতে হবে, সে পোল্ট্রি নিয়ে নেবে সেটা বুঝতে পারিনি আমি। সে সাথে সাথে কিন্তু পোল্ট্রি নিয়ে নিছে। পোল্ট্রি নিয়ে বলতে চাই মামলা তুলবো না, তুমি কী করতে পারো করে নাও, মামলা ছাড়াও অনেক কিছু আছে, তুমি এগুলো সামলাইও। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি ওর সাথে সম্পর্ক নেই প্রায় 1 বছর হয়ে গেছে, জেল থেকে বের হওয়ার আমার 1 বছর হয়ে গেছে। এই যে কোরবানি ঈদটা আমি জেলে করছি, এখন আবার কোরবানি ঈদ চলে আসছে, সো প্রায় 1 বছর হয়ে গেছে, আর 1 মাস, কোরবানি তার কয়দিন বাকি আছে ভাই, এর মধ্যে 1 মাস 6 থেকে 7 তারিখের ভেতরে এই, তাহলে 1 বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপের বা ওর সাথে ডিস্টেন্সের সম্পর্ক নষ্ট হওয়ার। তো এর মধ্যে যে আপনারা দেখছেন সব প্রেস কনফারেন্সেও বলছে যে ও আমার শুভাকাঙ্ক্ষী, আমি ওর ভালো বন্ধু। তো এখন আবার এসে বলে যে ও কেন মেয়ে নিয়ে ঘুরে, ও পরকীয়া করে, এটা করে সেটা করে। আপনারা কি এটা প্রতিবাদ করতে পারতেছেন না? আপনাকে বুঝতেছেন না আমি যে আসলে কই আটকাই গেছি? আমরা কথাটি বুঝতে পেরেছি, মামুন ভাইয়ের কথা শুনছিলাম আমরা। দর্শক, আজকের এই আয়োজনে প্রিন্স মামুন আমাদের সাথে ছিলেন, তার অজানা কথাগুলো আমরা জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।